যাত্রীকে নামাই দেওয়ার পরে হচ্ছে কি টাকাটা গণারও সুযোগ পাই নাই, আপনার আর একটা কল চলে আসছে। তো পাঠাওতে এত কল পাওয়ার আসলে একটা রহস্য আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা নতুন তারা জানেন না, বা যারা আসলে সিনিয়র আছে বা পুরান আছে তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, সেই ভুলটা আজকে ভেঙে দিব। সেটা হচ্ছে, তো এরপরে আসলে আমার মনটা খারাপ হয়ে গেছে, ভাবছিলাম রাশিয়ারে বের হবো না, কিন্তু যখন শুনলাম যে বেগুনের কেজি 100 টাকা, তখন আসলে আর বাসায় বসে থাকতে পারলাম না। আর কিছু কিছু পুলিশ আছে, এরা আমার কাছে মনে হয় কি মনে মনে শপথ করে যখন চাকরি নেয়, যে চাকরি আছে যতদিন ঘুষ খাবো ততদিন। এরকম বাটপার ফিটিং বাস মন মানসিকতা থাকলে অন্য কিছু করেন। আপনি সরকারি চাকরি কি করতে বলছে, তাও এরকম সেবামূলক চাকরি। এত ছোট মন মানসিকতা নিয়ে কি সেবামূলক চাকরি করা যায়? তো বাংলাদেশ ক্রিকেট টিমের যে কটা আবাল আছে, এই আবাল গুলারে আসলে মনে করেন রাইশার করানো দরকার। আসলে সবগুলার বলা যাবে না আবাল, কারণ এখানে 3-4 জন বাদ যাবে। তো বাদ বাকি যে আবাল গুলো আছে, এই আবাল গুলারে দিয়ে রাইশার করানো দরকার। তো তখন বুঝবো যে কেমন লাগে। এই পাঠাতে কল করছেন? তো সকাল সকাল অ্যাপসটা অন করার সাথে সাথেই একটা কল আসছে, যাবে হচ্ছে আপনার কাকরাইল মোড়ের এখানে। আর কলটা আসছে হচ্ছে আপনার পাঠাওতে। এরকম কাছে থেকে যদি কল আসে ভালো লাগে, কিন্তু পাঠাওতে মাঝে মাঝে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে কল আসে, যেটা নাকি আসলে প্যারা হয়ে যায়। 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে কল আসে তো ভালো কথা, উল্টা পাল্টা জায়গা থেকে কল আসে যেখান থেকে নাকি ইউটা নিয়ে গেলে এখন প্রচুর ঝামেলা হয়ে যায়। তো এখন জায়গায় জায়গায় ডিএমপি পুলিশ করছে কি, ডাইভারসেশন দিয়ে দিচ্ছে। এই ডাইভারসেশনের ফলে অনেক দূর ঘুরে আসা লাগে। এটাতে উপকার হয়েছে, কিন্তু অ্যাপে যখন কল নেই তখন কিছুটা ঝামেলা হয়ে যায় মাঝে মাঝে। জি ভাই, ধন্যবাদ। তো যাত্রীকে নামাই দিলাম কাকরাইল মোড়ের থেকে একটু সামনে। ভাড়া আসছে আপনার 160 টাকা। তো এখন গিয়ে বসবো হচ্ছে মালিবাগ মোড়ের এদিকে, ওইখান থেকে দেখি কোন জায়গায় ট্রিপ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি এই যে শান্তিনগর মোড়েই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সময় দেন, আমি একটু ইউটার নিয়ে আসি। এই মোড়ের সামনে তো অগ্রণী ব্যাংকটা মনে হয় না? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। যাওয়া যাবে? ওই যাত্রীকে নামায় দেওয়ার পরে হচ্ছে কি শান্তিনগর মোড়ের এখানেই থাকাকালীন একটা কল আসছে, যাবে হচ্ছে শাহবাগ। এখন দেখি যাত্রীর জন্য অপেক্ষা করি। ভাই কি পাঠাতে কল করছেন? এখন বাজে হচ্ছে 11টা 10, আর এখন দিনের দ্বিতীয় ট্রিপটা শুরু করলাম। তো যাচ্ছি হচ্ছে শান্তিনগর মোড় থেকে শাহবাগ বারডেম হসপিটালে। ছোট ছোট ট্রিপগুলোতে হয় কি আপনার লাভ আছে, কিন্তু বড় ট্রিপগুলোতে তেমন একটা ফায়দা করা যায় না এখন, কারণ ভাড়ার পরিমাণ কমে গেছে। তো ভাড়ার পরিমাণ কমার পিছনে অনেক কারণ আছে, সেগুলো নিয়ে আসলে পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব। ভাঙতি লাগবে আপনার? আচ্ছা জি, আচ্ছা ধন্যবাদ। যাত্রীকে নামাই দিচ্ছে হচ্ছে বারডেমের এখানে। ভাড়া আসছে 83 টাকা, উনি দিচ্ছে হচ্ছে 90 টাকা। তার মানে বের হয়ে 200 টাকা ইনকাম এখন পর্যন্ত। সময় লাগলো না বেশি, 11টা 18 বাজে। দেখি তৃতীয় ট্রিপটার জন্য অপেক্ষা করা লাগবে। ট্রিপ মারতে পারলে ভালো লাগে, কিন্তু না মারতে পারলেই আসলে মনটা খারাপ হয়ে যায়, কারণ বের হয়েছি বাসা থেকে ইনকামের জন্য। কোনটাকে একটা ট্রিপ পাইতাম আজকে, এখন ভালো হইতো আর কি। এ দেখছেন শাহবাগের দিক দিয়ে আপনারা কোনো সময় খালি দেখছেন তেমন? এই ফাঁকা থাকার কারণ কি জানেন? ডাইভারসেশন করে দিচ্ছে, মানে এদিকে রাস্তা বন্ধ করে দিচ্ছে। আসলে অনেক ভালো হয়েছে, কিন্তু এখন যদি আমার অপোজিট থেকে একটা কল আসে, ওই যাত্রীকে রিসিভ করার জন্য আমার আসলে খুব হ্যাসেল পোহাইতে হবে। যার কারণে এখানে আমি অ্যাপটা অন করবো না। সব জিনিস তো সবার জন্য আসলে শুভ হয় না। যেরকম সেটাই বড় ব্যাপার মোড়গুলাতে। ওই যে দেখেন, ওই যে একটা বাইক ধরছে, এত দূর থেকে তো দেখাও যাবে না। ও সম্ভবত উনি এদিকে শর্টকাট মারছে, দেখছেন? মানে এই পুলিশের চোখ আর আমার বন্ধু জাহিদের চোখ এ প্রায় সিমিলার। কেমন সিমিলার? এই পুলিশ যেরকম বাইক চেপা চেপা থাকলো কিভাবে জানি দেখে ফেলে, হ্যাঁ। মানে এদের নজর এত তীক্ষ্ণ, বাবারে বাবা।
তো দিনের তৃতীয় ট্রিপটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 11:40। যাত্রী যাবে হচ্ছে আপনার মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট, আর ওনাকে পিক করছি বারডেম থেকেই। আরো 10 মিনিট আগে রাইডটা শুরু করতে পারতাম। সমস্যা হচ্ছে কি, যাত্রী লোকেশন দেখাইতেছে হচ্ছে আপনার বারডেমে, হ্যাঁ, কিন্তু যাত্রী ছিল পিজিতে। এখন আমি তো বারডেমের 3 নম্বর গেটের সামনে দাঁড়ানো। তো আমি ওনাকে বললাম যে আমি বারডেমের 3 নম্বর গেটের সামনে দাঁড়ানো। উনি বলতেছে আমি 3 নম্বর গেটের সামনে দাঁড়ানো, কিন্তু কেউ কাউকে আসলে খুঁজে পাইতেছি না। এরপরে উনি বলতেছে যে আমি পিজির সামনে। হইছিনি খেলা। যাই হোক, ওনাকে নিয়ে এখন হইতেছে রওনা দিলাম। এই 2 দিন পর পরে দিদা রাস্তা বন্ধ করে দেয়, শয়তানি পেয়েছে। আসলে সবাই এক না। ওনাকে হাত দিয়ে ইশারা দিলাম যে যাওয়া যাবে কিনা, উনি অনুমতি দিল। কিন্তু গতকালকে পুরোই কর্দা দিছে, এরকম অনুমতি নিছি যে যাওয়া যাবে কিনা, আমাকে কাগজ দেখতে গিয়ে পরে হচ্ছে আমার থেকে 300 টাকা ঘুষ নিছে। আর কিছু কিছু পুলিশ আছে, এরা আমার কাছে মনে হয় কি মনে মনে শপথ করে যখন চাকরি নেয় যে চাকরি আছে যতদিন ঘুষ খাবো ততদিন। এরকম বাটপার ফিটিং বাস মন মানুষেরা থাকলে অন্য কিছু করেন। আপনি সরকারি চাকরি কি করতে বলছে, তাও এরকম সেবামূলক চাকরি। এত ছোট মন মানুষেরা নিয়ে কি সেবামূলক চাকরি করা যায়? 5ই আগস্টের পরে এরা কিছুদিন ভালো ছিল, এখন আবার সেই আগের রূপে ফিরে আসতেছে। তো চলেন যাত্রীকে ভালোভাবে তার গন্তব্যে নামায় দেই। এরপরে হচ্ছে আবার অন্য একটা ট্রিপের সন্ধানে থাকবো, তখন আপনাদের সাথে যুক্ত হব। তো একটানে যাত্রীকে নিয়ে এসে পড়ছি হচ্ছে মেরুলবাড্ডা ইউটার্নের এখানে, কারণ রাস্তা একদমই ফাঁকা ছিল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু আল্লাহ জানে কেন এত ফাঁকা পাইলাম। কি একটা অবস্থা না, ফাঁকা পাইলেও দোষ, আবার জ্যাম পাইলেও দোষ। জি, আমি কি ক্যান্সেল করে দেই না? আচ্ছা, তো যাত্রীকে নিয়ে আসলাম। এখন উনি বলতেছে যে উনি আবার ব্যাক করবে। ওনার পিজিতে আরো কাজ আছে, কারণ ওনার ফ্যামিলি মেম্বার কেউ হয়তো বা ভর্তি আছে ওখানে, কিছু একটা নেওয়ার জন্য আসছে। তো এখন ওনাকে নিয়ে আবার চলে যাবো। হ্যাঁ, চলেও আসছে অলরেডি। আগে আপনার এই যে 113 টাকা ভাড়া আসছে, হ্যাঁ, 48 টাকা ডিসকাউন্ট ছিল। তো এখন বাজে হচ্ছে 12টা, আর যাত্রীকে নিয়ে আবার রওনা হলাম পিজির উদ্দেশ্যে, মানে শাহবাগ। তো আসার সময় তো বেশি সময় লাগে নাই, এখন দেখি যাওয়ার সময় কতটুকু সময় লাগে। ওয়েদারটা সেই আজকে, না রোদ না বৃষ্টি, এরকম চলতে থাকলে খুব ভালোই লাগবে। কত রাখবো? আগে তো 113 টাকা আসছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, একটু ধরে নাও। তো দিনের 4 নাম্বার ট্রিপটা শেষ করলাম, মানে এটা আপ ডাউন ট্রিপ ছিল। ওনাকে এখানে অ্যাপসে নিয়ে গেছিলাম, আসার সময় কন্টাকে নিয়ে আসছি। এখন বাজে হচ্ছে 12:40। তো 12:40 বাজে, কিন্তু এর মধ্যে 4টা ট্রিপ আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি। এখন পঞ্চম একটা ট্রিপের জন্য অপেক্ষা করি। তো দেখে নিই আসলে কত টাকা ট্রিপ আজকে সম্পূর্ণ করতে পারলাম। তো এরপরে হচ্ছে 110, তারপরে হচ্ছে 150। তো এখন পর্যন্ত 4টা ট্রিপ সম্পূর্ণ করছি, আর এর মধ্যে আপনার ইনকাম হচ্ছে 460 টাকা। না না না, জি জি, এদিক দিয়ে বের হয়ে যাবো ভাইয়া। না, তেমন তো জ্যাম দেখলাম না। বিসমিল্লাহ। তো দিনের পঞ্চম ট্রিপটা নিলাম, যাত্রীকে নিয়ে যাব হচ্ছে বুয়েট। শর্ট ট্রিপ, এখান থেকে সময় লাগবে না বেশি আশা করি। ডান দিয়ে বের হয়ে চলে যাবো আর কি। পঞ্চম ট্রিপটা আর আগে শুরু করতে পারতাম, কারণ এর মধ্যে 2-3টা কল আসছে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আমি ক্যান্সেল করিনি, যাত্রী ক্যান্সেল করছে। আর একটা কোনটাকে পাইছিলাম, এক মেয়ে যাত্রী, উনি যাবে হচ্ছে মহাখালী। এখন মহাখালী কই যাবে এটা বলতে পারে না, বলে আমার এই জায়গায় নামাই দিলেই হবে। মামলা দিয়ে দেবে, একটু ঘুরে আসি। না না না, হ্যাঁ, এটা যে কিছুদিন হয়েছে আর কি। এক মেয়ে যাত্রী ছিল, উনি বলতেছে যে ওনাকে মহাখালী যে কোনো এক জায়গায় নামাই দিলেই হবে। মানে আমি বললাম যে মহাখালী কোন জায়গায়, বলে এক জায়গায় নামাই দিলেই হবে।
এই কারণে নিলাম না, কারণ মেয়ে যাত্রী মানেই খ্যাস। তো গন্তব্য যদি নির্দিষ্ট না হয় বা গন্তব্য যদি নির্দিষ্ট করে না জানি, পরে তার সাথে খ্যাস কি করবে, তাই না? পরে পাবলিক তার সাপোর্ট নিবে, তার পক্ষ নিবে, যদি 19 থেকে 20 হয়ে যায়। এই কারণে আর প্যারা নিলাম না। এখন একটা অ্যাপে টিপ নিলাম, যাবে হচ্ছে বুয়েট, ছিলাম শাহবাগ, সময় লাগবে না বেশি। ছোট ছোট ট্রিপগুলোই সম্পূর্ণ করি, সমস্যা নাই, ইনকাম হওয়া তো কথা। অবশেষে বুয়েটে এন্ট্রি নিয়ে নিলাম। ডাবল নাইন ডাবল থ্রি, হ্যাঁ হ্যাঁ, 01318 হ্যাঁ। তো যাত্রীকে নিয়ে আসলাম বুয়েট। উনি আসলে বিকাশে পেমেন্ট করে দিল। আমি উনি নিলাম কারণ বিকাশে টাকা জমাইতেছি, কারণ ক্যাশ নিলে ভাঙা হয়ে যায়। দিদিদের বলি ডিজিটাল পেমেন্ট করেন, নয়তো বিকাশ করে দেন, সমস্যা নেই। তো এখন যাব কোথায়, ঢাকা মেডিকেলের সামনে যাই। আজকে এদিকে ঘোরাঘুরি করতেছি, সব টিপে টিপে পড়তেছে, আমার কি দোষ? আমি তো অ্যাপ অন করে রাখছি, লোকেশনও তো আমার দেওয়া নাই। আমি যেদিকে টিপ পাবো সেদিকে চলে যাব, কিন্তু ঘুরে ফিরে আশেপাশে টিপ হইতেছে। আর আশেপাশে টিপ হতে ছোট ছোট টিপগুলো পাইতেছি, কিন্তু খারাপ কি, টিপ নেওয়া তো হয়েছে কথা। তো যাই, তো এখন বড় একটা ট্রিপ দরকার, বড় একটা ট্রিপ পেলে ইনকামটা আগায় যাবে অনেক। তো দেখি 6 নম্বর ট্রিপের জন্য অপেক্ষা করি, কোন জায়গা থেকে ট্রিপ মেলে এটা দেখার বিষয়, আর কোন জায়গায় ট্রিপ হয় এটাও দেখার বিষয়। তো শাহবাগ আসার পর একটা কল পাইছি, উনি যাবে হচ্ছে মধুবাগ। তো চলেন ওনাকে রিসিভ করি। বিসমিল্লাহ, দিনের 6 নম্বর ট্রিপটা শুরু করলাম। এটাও সেই শাহবাগ থেকে। আজকে শাহবাগ থেকে আর বের হইতে পারতেছি না, তো এখন বের হয়ে গেছি শাহবাগ থেকে, মানে এখন বের হয়ে যাব হচ্ছে আপনার মধুবাগ। তো যাই, যাত্রীকে নামাই দিই, কারণ পিছনে যে যাত্রী আছে উনি হচ্ছে ডক্টর মানুষ। তো ওনাকে পিছে বসায় আসলে বেশি কথা না বলি, ওনাকে ভালোভাবে পৌঁছায় দিই, কারণ উনি অসুস্থ হয়ে গেলে আমাদের সেবা দিবে কে, তাই না? আচ্ছা, ধন্যবাদ। তো যাত্রীকে নিয়ে আসলাম হচ্ছে মধুবাগ, ভাড়া আসছে 110 টাকা। এদিকে যে জ্যাম, এখন যে কোন দিকে যাই দেখি, পেয়ে ভরসা এই জায়গায়। জি ভাইয়া, আমি তো এই যে লোকেশনে। জি, ও আচ্ছা, হ্যাঁ। ও হ্যাঁ, না লোকেশন ওখানে দেওয়া ছিল। এদিক দিয়ে না, না খোলাই আছে। তো দিনের 7ম ট্রিপটা শুরু করলাম। যাত্রী ভাইকে নিচে হচ্ছে মিরিবাগের এখান থেকে। ভাই স্কোয়ারের সামনে যাবেন না আপনি? স্কোয়ারের সামনে যাবেন না? আমি কি এদিক দিয়ে বেরো যাই না? দেখছেন কারবার, কথা বলতে বলতে তো আরেক রাস্তা ঢুকে গেছিলাম। আপনার এরকম হয়েছিল আমার যখন নাকি রাশিয়া শুরু করছি, তখন যাবে হচ্ছে মহানগর প্রজেক্ট। যাত্রীকে নিচ্ছি গোলাপশাহ মাজারের এখান থেকে, কিন্তু আমি 2বার হাতিঝিলটা চক্কর দিছি, কিন্তু মহানগর প্রজেক্টটা ঢুকতে পারি নাই। যাত্রীও চিনে না, আমিও চিনি না। কিন্তু হাতিঝিলে হয়েছে কি, আপনি যদি একবার কোনো লাইন ভুল করেন, পুরো হাতিঝিল আবার নতুন করে আপনার চক্কর দেওয়া লাগবে। 112 টাকা। যাই হোক, স্কোয়ারের এখানে আসলাম মধুবাগ থেকে। ভাড়া আসছে আপনার 112 টাকা, যাত্রী 120 টাকা দিচ্ছে। তো যাত্রী 8 টাকা টিপস দিল আর কি। তো বলতে বলতে দিনের 7 নম্বর টিপটা সম্পূর্ণ করে ফেলছি। এখন 8 নম্বর টিপের জন্য অপেক্ষা করি। অলরেডি কল চলে আসছে, শুক্রবার আছে, ফেরদৌস আহমেদ, রিসিভ করি আগে। ফোন দেখি কি বলে। হ্যালো, ও মোড়ে, আচ্ছা আমি এই যে স্কোয়ারের সামনে আছি, আসতেছি। আজকে একটা টিপও মিস করবো না, যে কটা কল পাবো সব ধরবো। যাত্রীকে নামাই দেওয়ার পরে হচ্ছে কি টাকাটা গণারও সুযোগ পাই নাই। আপনার আরেকটা কল চলে আসছে,
তো পাঠাওতে এত কল পাওয়ার আসলে একটা রহস্য আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা নতুন তারা জানেন না, বা যারা আসলে সিনিয়র আছে বা পুরান আছে তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, সেই ভুলটা আজকে ভেঙে দিব। সেটা হচ্ছে আপনার কম্পিটিশন রেটিং যদি ভালো থাকে তাহলে আপনি পাঠাওতে কল পাবেন। আর আপনার যাত্রী থেকে যে রেটিংটা পান সেটার সাথে আপনার টিপের কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে আপনার টিপ বেশি মিস না হয়, কম্পিটিশন রেটিংটা ভালো থাকে। তাহলে হবে কি, আপনি টিপ পেয়ে যাবেন। ভাই আপনি নাকি যাত্রী ভাই উনি? তো যেটা বলতেছিলাম, যদি আপনার কম্পিটিশন রেটিং ভালো থাকে তাহলে পাঠাতে আপনার প্রচুর কল আসার সম্ভাবনা থাকবে। আর যাত্রী রেটিং যেটা, ওটা যাত্রীর মন খুশি, আপনার সাথে যাত্রীর কথা কাটাকাটি হইতে পারে, বা যাত্রীকে আপনার ভালো নাই লাগতে পারে, বা আপনার যাত্রীকে ভালো নাই লাগতে পারে। সেক্ষেত্রে ওই রেটিং এর কারণে আপনার কিন্তু কোনো কল আসায় প্রভাব পড়ে না। তো কলটা আপনি তখনই বেশি পাবেন যখন কি আপনার কম্পিটিশন রেটিংটা ভালো থাকবে। মানে হচ্ছে কয়টা ট্রিপ পাঠাও আপনাকে দিল, কতটা ট্রিপ আপনি সম্পূর্ণ করলেন। অনেকে আছে ট্রিপ ধরে না বা ট্রিপ ধরে ক্যান্সেল করে দেয়, তো তাদের ট্রিপ অনেক কম আসে। কিন্তু যারা নাকি রেগুলার পাঠাতে রাইড দেয় এবং হচ্ছে কম্পিটিশন রেটিং ভালো, তারা ভালোই রিকোয়েস্ট পায় পাঠাতে। এর জলযন্ত্র প্রমাণ হচ্ছে আমি আমি একদম খারাপ পাই তা না। তো আমার থেকে যাদের কম্পিটিশন রেটিং ভালো তারা আরো বেশি কল পায়। তো ব্যাপার হচ্ছে কি, কম্পিটিশন রেটিং যদি আপনি ভালো রাখতে পারেন তাহলে আপনি শুধু পাঠাও অ্যাপ ইউজ করেও ভালো একটা আর্নিং করতে পারবেন। কিন্তু এরা বাস্তব পাঠাও থেকে কিন্তু ওভারের কল অনেক বেশি। দেখেন দেশে করতেছে, আর লুকিং গ্লাসের কোনো খবর নাই। কি একটা অবস্থা! তো যাত্রীকে নিয়ে কিন্তু অলরেডি পল্টন চলে আসছি। এখন খালি ঘুরায় তারে ফালাই দিব, তারপরে চিন্তা ভাবনা করবো যে আসলে কই থেকে কই যাওয়া যায়। অলরেডি 3টা বাজে, 1 মিনিট বাকি আছে 3টা বাজতে। 133 টাকা আসছে ভাড়া, 10 টাকা 20 টাকা। হ্যাঁ, লাগবে না লাগবে না। আচ্ছা। তো যাই হোক, যাত্রীকে নিয়ে এসে পড়ছি পল্টন। ভাড়া আসছে আপনার 133 টাকা। তো এখন পর্যন্ত ট্রিপ সম্পূর্ণ করলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যাক, 895 টাকা। 3টা বাজে, আরো 2-1টা ট্রিপ কি মারবো না চলে যাবো চিন্তা করতেছি। মোটামুটি 600-700 টাকা তো ইনকাম হয়েছে। তো এখন বাজে হচ্ছে 3টা, আর এখন পর্যন্ত ট্রিপ সম্পূর্ণ করছি হচ্ছে 8টা। আর এই 8টা ট্রিপে হয়েছে কি, সব ছোট ছোট ট্রিপ ছিল আজকে। তো 8টা ট্রিপে আমার ইনকাম হয়েছে 895 টাকা। 895। আর হচ্ছে আপনার পাঠাওতে একটা পাবো সম্ভবত 120 টাকা দিবে, কারণ 4টা ট্রিপ কমপ্লিট করতে পারলে 120 টাকা দেওয়ার কথা। আমার তো অলরেডি 4টা ট্রিপ কমপ্লিট হয়েই গেছে। তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা খারাপ যায় নাই, ওয়েদারটা ভালো ছিল, ইনকামটা মোটামুটি হয়েছে ভালোই। আমার তো টার্গেট ছিল হয়তো বা 700-800 টাকা ট্রিপ সম্পূর্ণ করতে পারবো, কিন্তু মোটামুটি 1000 টাকা অলরেডি হয়ে গেছে। আর এখন সময় বাজে মাত্র 3টা। কিন্তু বাস্তবতা হইতেছে ভাই, আমার হাত আর আমার পাছা এগুলো ব্যথা হয়ে গেছে। এখন 5টা মিনিট কোথাও বইসা একটু রেস্ট নিব। একটু রেস্ট নিয়ে পরে দেখি হয়তো বা ট্রিপটা নিব, নয়তো বাড়ির দিকে চলে যাব। তো গতকালকে পাম্পে গেছিলাম তেল ভরতে। তো যেই পাম্প থেকে আমি তেল ভরি ওদিক দিয়ে ডাইভারসেশন করে দেওয়ার কারণে আপনার হালকা একটু রং সাইড দিয়ে যাওয়া লাগে। তো দূরে দেখছি পুলিশ, কারণ ওখানে সবসময় পুলিশ থাকে। এর আগেও পুলিশকে জিজ্ঞাসা করে এই পাম্পে ঢুকে তেল ভরছি। কিন্তু গতকালকে আরেকটা সার্জেন্ট ছিল, ওনাকে বললাম যে এদিক থেকে একটু যাইতে দেওয়া যায়, একটু তেল ভরবো। উনি বলতেছে আপনার পেপারস গুলো দেন একটু চেক করি। আমার পেপারস গুলো নিয়ে চেক করে সুন্দর করে আমাকে এখন বলতেছে আপনার মামলা হবে। মানে আমি বোকা হয়ে গেলাম যে মামলা কেন? উনি বলতেছে আপনি রং সাইড আসবেন কেন? এখন আমি বলছি আমি তো আপনাকে দূরে থেকে দেখছি, আমি তো বাইক রেখে আপনাকে জিজ্ঞাসা করছি যে এদিক দিয়ে যাইতে দেওয়া যাবে কিনা। যদি যাইতে না দেন তাহলে আমি ঘুরে চলে যাই। পরে কত ভুগিচুগি কত কাহিনী, এরপরে হচ্ছে আমাকে মামলা দিবে। পরে আমি বললাম যে মামলা দিলে দেন, কিন্তু আমি যে ভদ্রতা দেখাইলাম এর প্রতিদান কি দিলেন? এরপরে উনি আবার কি করছে, আমার এই ভদ্রতার সম্মান দেখাইয়া বলতেছে তাহলে 300 টাকা দেন, 300 টাকা দিয়ে পরে হচ্ছে আপনি চলে যান। এখন এরকম একটা চিপায় পড়ে গেছি, উনি আমাকে মামলা দিবেই, ভিডিও করে এটা সেটা করে পুরো অস্থির।
বাধ্য হয়ে 250 টাকা দিয়ে পরে আমি আসলে চলে আসছি। তো এরপরে আসলে আমার মনটা খারাপ হয়ে গেছে, ভাবছিলাম রাজশাহী বের হবো না, কিন্তু যখন শুনলাম যে বেগুনের কেজি 100 টাকা তখন আসলে আর বাসায় বসে থাকতে পারলাম না, বের হইতেই হলো। কারণ বর্তমানে যে পরিস্থিতি, কাজ না করলে তো চলা মুশকিল হয়ে যাবে। আপনি যে মন খারাপ করে বাসায় বসে থাকবেন সেই সুযোগটাও নাই। এই খাদ্যদ্রব্যাদির এত দাম, জিনিসপত্রের এত দাম, কিভাবে আপনি বাসায় বসে থাকবেন? যাই হোক, মনকে সান্ত্বনা দিয়ে আজকে বের হইলাম। বের হওয়ার পরে হইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না, ছোট ছোট ট্রিপ মারছি। এখন পর্যন্ত 8টা ট্রিপ সম্পূর্ণ করছি। ইনকাম করছি হচ্ছে 1015 টাকা। তো আমার তেল আর অ্যাপস এর কমিশন নিয়ে টোটাল 200 টাকার মতো খরচ হয়েছে। তাও আমার 800 টাকা আজকে ইনকাম আছে। তো মন খারাপ করেও যদি 800 টাকা ইনকাম হয়, খারাপ না আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভাবলাম রাইড শেয়ার যেহেতু করতেছি, একটু ভিডিও করি, ভিডিও করে আমার ভাই ব্রাদারের সাথে একটু শেয়ারও করি যে কোন হালতে আছি আমি, না হলে তো আপনারা বুঝবেন না। তবে ভাই একটা কথা বলি, বাংলাদেশের ক্রিকেট খেলা না দেখে আমার ভিডিও দেখেন, তাও কাজে লাগবে। অন্তত আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাই, কত টাকা ইনকাম করি, বা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের আর্নিং করাটা যে আসলে কতটা টাফ, সেটা অন্তত আপনারা উপলব্ধি করতে পারবেন। তাও এই বাংলাদেশের খ্যাতমার্কা খেলা দেখেন না। আমি সামান্য রাইড শেয়ার করে 4 সংখ্যা ডিজিটের ইনকাম করে ফেলছি, কিন্তু বাংলাদেশের 11 জন প্লেয়ার মিলে 50 ওভার খেলে 2 ডিজিটও পার করতে পারে না। মানে এরা কি আসলে ভাত খায় না কি খায়, আল্লাহ মাহবুদ ভালো জানে। তো বাংলাদেশ ক্রিকেট টিমের যে কটা আবাল আছে, এই আবালগুলারে আসলে মনে করেন রাইড শেয়ার করানো দরকার। আসলে সবগুলার বলা যাবে না আবাল, কারণ এখানে 3-4 জন বাদ যাবে। তো বাদ বাকি যে আবালগুলো আছে, এই আবালগুলার দিয়ে রাইড শেয়ার করানো দরকার। তো তখন বুঝবো যে কেমন লাগে। এখন আপনারা বলতে পারেন যে তারা মাঠে আরো বেশি পরিশ্রম করে। আরে ভাই, এক সময় সকালে বের হয়েছে, মাগরিবের আজান দিছে, তখন বাসায় ঢুকছি, শুধু সারাদিন ক্রিকেটই খেলছি, বেশি দিন আগের কথাও না। তো এরকম খেলতে আমরাও পারি, এরকম সারাদিন মাঠে থাকতে আমরাও পারি। আমরা এক সময় থাকছি, কিন্তু মাঠে থাকা আর ঢাকা সিটি রোডে থাকা অনেক তফাৎ ভাই। তখন সারাদিন ক্রিকেট খেললেও বোরিং ফিল হইতো না, কিন্তু এখন না, মনই টানে না যে রাইড শেয়ার করি। আরেকটা কথা হচ্ছে যে যেই কাজ আপনার ভালো না লাগে, সেই কাজ যত সহজে হোক বা কঠিনই হোক, আপনি কিন্তু করতে পারবেন না। তো আমার ব্যাপারটা হচ্ছে এরকম। আমার বাইক চালাতে ভালো লাগে, কিন্তু রাইড শেয়ারটা আসলে আমার, সত্যি বলতে কি, আমি ঠেকায় পরেই করি। আর রাইড শেয়ার যারাই করে বেশিরভাগই আসলে কেউ শখে করে না, বেশিরভাগই আপনার ঠেকায় পরেই করে। তো যাই হোক, এই আবালদের খেলা না দেখে মিস্টার ব্ল্যাকের ভিডিও দেখেন, তাও কাজে লাগবে। কারণ এদের খেলা দেখলে হুট করে দেখবেন একদিন মিনি স্ট্রোক করছেন। কিন্তু আমার ভিডিও দেখলে আপনাদের হবে কি, ধরেন আপনি বেকার আছেন, বা আপনার একটু বেশি ইনকাম প্রয়োজন, বা আপনার একটা বাইক আছে, আপনি চাইলে সেটা করে কিছুটা ইনকাম করতে পারেন। তখন হবে কি, আপনার পকেটে কিছু টাকাও আসবে, মনটা ভালো থাকবে। কিন্তু ওই আবালদের খেলা দেখলে আপনার মন নষ্ট হবে, সময় নষ্ট হবে, সব নষ্ট হবে। তো ভাই ব্রাদার, কাজের কথায় আসি। যেসব ভাই ব্রাদার আসলে জানতে চান যে কত টাকা ট্রিপ সারাদিনে সম্পূর্ণ করলাম, কোথা থেকে কোথায় গেলাম, তাদেরকে একটু হিসাবটা দেই। আমি আজকে বের হয়েছি সকাল 10:30টার দিকে, এখন বাজে হচ্ছে 3:30। তো কয় ঘন্টা হলো, 4-5 ঘন্টা মনে হয়েছে। তো এই 4-5 ঘন্টায় আমি ট্রিপ নিচ্ছি হচ্ছে 8টা, আর টোটাল ইনকাম হয়েছে আমার হচ্ছে 1015 টাকা। এখানে 120 টাকা পাঠাও আমাকে কমিশন দিচ্ছে। তো টোটাল আমার ইনকাম হচ্ছে 1015 টাকা। আর খরচ ধরেন যে আমার 1.5 লিটার তেল গেছে, তো টোটাল ধরলাম এবারে আমার 200 টাকা খরচ হয়েছে। তো তাও কিন্তু আলহামদুলিল্লাহ 800 টাকার মতো আমার পকেটে জমা হয়েছে, ঠিক আছে। তো আজকে আলহামদুলিল্লাহ ইনকাম খারাপ হয় নাই। আমি তো ভাবছিলাম যে হয়তো 600-700 টাকা ইনকাম করবো, মানে টোটালি, কিন্তু সেখানে 1015 টাকা ইনকাম হয়েছে। তো খারাপ কি, চাইলে আরো টিপ সম্পূর্ণ করতে পারতাম, কিন্তু একটু পরে আসলে আপনার জ্যাম পড়ে যাবে রাস্তায়। বাসায় গিয়ে এখন একটু খেয়ে দিয়ে পরে হচ্ছে ভিডিও এডিট করে হয়তোবা 2-1 এর মধ্যে আপলোড দিয়ে দিব। তো ভাই ব্রাদার, এখন আপনাদের থেকে বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে বলতে চাই, আপনারা কিন্তু ভাই আমার মতো অনেক কৃপণ হয়ে গেছেন। আপনারা ভিডিও দেখেন, লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, তাহলে মিস্টার ব্ল্যাক তো উৎসাহ হারাই ফেলবে না। একটু মনটা বড় করে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। যদি আমার কোনো ইমপ্রুভের জায়গা থাকে আপনারা কমেন্ট করে সেটা জানেন, বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে জানেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিও আর দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।